প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নাজমুল স্যার অনেকদিন পরে, আসলে অনেকদিন তোমাদের সাথে দেখা হয় না, ক্লাস নিতে পারি না। এটা আসলে একজন শিক্ষক হিসেবে ক্লাস না নিতে পারা বা শিক্ষার্থীদের সাথে আসলে ইন্টারাকশনে না থাকা, এটা আসলে একটা বড় দুঃখের বিষয়। অবশ্য এই দুর্যোগকালীন করোনাকালীন সময় আমাদের সবার ঘরে থাকা উচিত, কিন্তু সেই মুহূর্তেও আমরা আসলে আমাদের শিক্ষা কার্যক্রমকে তো আসলে স্টপ রাখতে পারি না। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা আসলে অডিও ভিজুয়াল ক্লাসের কিছু আম, আম, আহ, দেওয়ার চেষ্টা করছি। ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটি এবং কলেজগুলো তারা এই ভিডিও লেকচারের আয়োজন করেছে। এরই ধারাবাহিকতায় আমরাও আসলে শুরু করেছি। আমাদের বেশ কিছু কলেজ অলরেডি শুরু করেছে। তা প্রথমেই আমরা আজকে আসলে পরীক্ষামূলক আমরা বিবিএ দ্বিতীয় বর্ষের মার্কেটিং এর দ্বিতীয় বর্ষের স্টুডেন্টদের বিজনেস স্ট্যাটিস্টিক্স এর সপ্তম অধ্যায় অর্থাৎ কোরিলেশন অধ্যায়টি নিয়ে কিছুটা আলোচনা করব। আশা করি তোমরা সবাই ভালো আছো, পরিবারের সাথে সবাই ভালো থাকবা, নিয়মিত এক্সারসাইজ করবা এবং স্বাস্থ্যবিধি মেনে চলবা, বাইরে যাওয়ার প্রয়োজন নেই। তা আমরা একটু পড়াশোনায় আসি। শুরু করার আগে আমাদের অবশ্যই যেটা করতে হবে, কিছু নির্দেশনা আমি দিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে তোমরা সবাই একটা নোট খাতা এবং কলম নিয়ে একটু বসে পড়বা মোবাইলে। আর হচ্ছে যে অংশটা মনে হবে যে এই অংশটা আমাকে লিখে নিতে হবে, সেই অংশটা পজ করে ভিডিওটা লিখে নিয়ে আবার হচ্ছে রিজিউম করে নতুন করে শুনতে থাকবে। আমি আমার মতো বলে যাব। সুতরাং যে অংশটায় তোমাদের লিখতে হবে মনে হচ্ছে অনেক সময়ের প্রয়োজন, সেখানে পজ দিয়ে দিয়ে তোমরা লিখে নিবা, পরবর্তীতে চাইলে আবার ভিডিওটা দেখতে পারবা। ঠিক আছে? এটা একটা ডিস্টেন্স লার্নিং প্ল্যাটফর্ম জুম ইউজ করে আমি এই লেকচারটা তৈরি করেছি। তাহলে আসো, প্রথমেই বিজনেস স্ট্যাটিস্টিক্স এর আমরা সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব, অর্থাৎ কোরিলেশন। কেন এটা নিয়ে আলোচনা করব? কারণ এর আগের অধ্যায়গুলো অলরেডি আমরা ক্লাসে শেষ করেছি। এখন এই অধ্যায়টা একটু যদি দ্রুত শেষ না করি, আমাদের হয়তো এই দুর্যোগকালীন পরেই হয়তো খুলেই পরীক্ষা শিডিউল চলে আসবে। সুতরাং হয়তো ক্লাস ওইভাবে আমরা পাই কিনা নেওয়ার সুযোগ, সেটাও একটা বিষয়। এই জন্য আমরা আসলে সামনের দিকে আগে আগে আমাদের এখন এই মুহূর্তে যেটা করার দরকার সেটা করে নিচ্ছি। ওকে? এবং আশা করি এরই ধারাবাহিকতায় পরে সবগুলো অধ্যায় একের পর এক এরকম ভিডিও দেওয়া হবে এবং এটা ক্লাসের থেকে খারাপ হবে না। আশা করি তোমরা সবাই বুঝতে পারবা। ওকে? আর যদি কোনো প্রশ্নের বিষয় থাকে বা কোনো বিষয়ে আরো ডিটেইলসে জানার প্রয়োজন থাকে, সেক্ষেত্রে আমার এখানে কমেন্টস এর সুযোগ আছে, কমেন্টস করতে পারবা, অথবা আমাদের যে একটা ফেসবুক গ্রুপ আছে বিবিএ দ্বিতীয় বর্ষ স্টুডেন্টস উইথ নাজমুল স্যার, সেখানেও তোমরা এই অধ্যায়ের কোন জায়গায় কি প্রবলেম আছে সেটা কমেন্টস করতে পারবা। ওকে? তাহলে আমরা শুরু করি। আসো, আমরা আজকের বিষয় আমাদের হচ্ছে বিজনেস স্ট্যাটিস্টিক্স এর কোরিলেশন অ্যানালাইসিস 7 চ্যাপ্টার। তাহলে প্রথমেই আমাদের বুঝতে হবে আসলে কোরিলেশন বিষয়টা কি। এটা বোঝার আগে আমরা একটা এক্সাম্পল দিলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। বিষয়টা কেমন? যে আসলে কোরিলেশন শব্দটা আমরা যদি ভাঙি, আমরা লাস্টের অংশে দেখতে পাচ্ছি আসলে রিলেশন, আর কো শব্দের অর্থ বলতে বোঝায় সহ, অর্থাৎ সহ সম্বন্ধ, অর্থাৎ সম্পর্ক। কার মধ্যে সম্পর্ক? চলকের মধ্যে সম্পর্ক। চলকগুলো কি? চলকগুলো আমরা প্রতিনিয়ত, আমরা একজন মার্কেটিং এ, তোমরা মার্কেটিং এর স্টুডেন্ট হিসেবে সামনের দিকে মার্কেটিং এ যখন প্র্যাকটিক্যালি কাজ করবা, তখন বিভিন্ন বিষয় সামনে চলে আসবে। তা এই বিষয়গুলোর মধ্যে একটা এক্সাম্পল দেই আমরা। যেমন ধরো যে সেলস এবং অ্যাডভার্টাইজিং। তাহলে সেলস হচ্ছে একটা চলক, অ্যাডভার্টাইজিং হচ্ছে একটা চলক। কারণ সেলস এর পরিবর্তনশীল বিভিন্ন মান থাকতে পারে, অ্যাডভার্টাইজিং এরও মান থাকতে পারে। অর্থাৎ কত অ্যাডভার্টাইজিং করলে কত সেলস হবে, অ্যাডভার্টাইজিং এর উপরে আদৌ সেলস নির্ভরশীল কিনা, কিভাবে নির্ভরশীল, এগুলো কোরিলেশনের মাধ্যমে নির্ণয় করা হয়। অর্থাৎ কোরিলেশন বলতে আমরা সিম্পলি বুঝি যে চলকের মধ্যে সম্পর্ক। তাহলে একটা চলক আর একটা চলকের উপরে কিভাবে নির্ভরশীল, অর্থাৎ তাদের মধ্যে সম্পর্কটা কেমন সেটা নির্ণয় করার জন্য, এবং সম্পর্কের গাঢ়ত্ব বা গভীরতা কেমন সেটা নির্ণয় করার জন্য কোরিলেশন ইউজ করা হয়। তাহলে কোরিলেশনে মূলত মাথায় রাখতে হবে দুইটি জিনিস কনসিডার করা হয়। একটা কি? এর মধ্যে একটি হচ্ছে যে রিলেশনের প্রকৃতি কেমন, অর্থাৎ রিলেশনটা কি পজিটিভলি নাকি নেগেটিভলি রিলেটেড, অর্থাৎ অ্যাডভার্টাইজিং এবং সেলস। এটার কথা আমরা যদি বলি, তাহলে অ্যাডভার্টাইজিং এবং সেলস এর ভিতরে সম্পর্কটা কেমন? একটা পজিটিভ সম্পর্ক, কারণ অ্যাডভার্টাইজিং বাড়ালে সেলস নরমালি বেড়ে যায়। আবার আমরা যদি বলি যে হচ্ছে প্রাইস এন্ড ডিমান্ড,
তাহলে প্রাইস যদি বেড়ে যায় তাহলে ডিমান্ড কি হয়, কমে যায়। তাহলে এদের মধ্যে সম্পর্ক কেমন, নেগেটিভ সম্পর্ক। তাহলে কোরিলেশন দিয়ে মূলত দুইটি জিনিস পরিমাপ করা হয়, একটা হচ্ছে সম্পর্কের ধরন কেমন সেটা, আর একটা হচ্ছে সম্পর্কের গভীরতা কেমন। এই গভীরতাটা ক্যালকুলেশন করার জন্য আমাদের মূলত কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন অর্থাৎ কোরিলেশনের যে ম্যাথমেটিক্যাল ফর্মুলা সেটা ব্যবহার করতে হবে। সেটাকে নর্মালি আমরা আর দ্বারা চিহ্নিত করি এবং এই আর এর মানটা -1 থেকে +1, অর্থাৎ আমরা যে অঙ্কগুলো করব এই রিলেশনের, সেখানে আমরা অঙ্কগুলোর অ্যান্সার -1 থেকে +1 পাবো এবং এই -1 থেকে +1 এর মধ্যে বিভিন্ন মান হতে পারে। এই মানগুলো থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে রিলেশনের গভীরতা কেমন। আমি একটু এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমরা একটু আগেই বলেছি অ্যাডভার্টাইজিং এবং সেলস এদের মধ্যে রিলেশন আছে। কেমন রিলেশন, পজিটিভ রিলেশন। এখন অঙ্ক করে আমরা যদি অ্যান্সার দেখি যে অ্যান্সার আসছে 0.97, তাহলে বুঝতে হবে যে আসলে এদের মধ্যে অনেক গভীর রিলেশন, যেহেতু বলা বলা আছে যে কোরিলেশনের সর্বোচ্চ মান 1 এবং সর্বনিম্ন মান হচ্ছে -1। তাহলে পজিটিভ মানগুলো বোঝায় ধনাত্মক রিলেশন, নেগেটিভ মানগুলো বোঝায় মানে ঋণাত্মক রিলেশন। তাহলে এটা অনের যত কাছাকাছি থাকবে তত রিলেশনটার গভীরতা বেশি, অর্থাৎ 0.995, 94, 93, 98 এগুলো আসলে কি স্ট্রং রিলেশন। আবার 0.5 আসতে পারে, 0.25 আসতে পারে, এক্ষেত্রেও পজিটিভ রিলেশন যদি +0.25 আসে, কিন্তু রিলেশনের আসলে নেচারটা অত রিলেশনের ডিগ্রিটা অত গুরুত্বপূর্ণ না। ওকে, এটা আমরা সামনে আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোরিলেশন দুইটি জিনিস পরিমাপ করে, একটা হচ্ছে রিলেশনের প্রকৃতি অর্থাৎ পজিটিভ রিলেশন না নেগেটিভ রিলেশন, যদি প্লাস হয় তাহলে বুঝতে পারবো পজিটিভ রিলেশন, যদি মাইনাস হয় তাহলে নেগেটিভ রিলেশন। আর রিলেশনের প্রকৃতি তো বুঝলাম, ডিগ্রির কেমন অর্থাৎ রিলেশনটা কত গভীর, অর্থাৎ অনের কাছাকাছি হলে অনেক বেশি একটা আরেকটার উপর রিলেটেড, আর যদি কমতে থাকে তাহলে কম রিলেটেড। তাহলে আমরা একটু কোরিলেশনের ডেফিনেশনটা দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোরিলেশনের ডেফিনেশন তোমরা পজ দিয়ে দিয়ে কিন্তু এইগুলোর নোট তুলে রাখতে পারো, অথবা স্ক্রিনশট ব্যবহার করেও রাখতে পারো পরবর্তীতে সংরক্ষণের জন্য। তবে পরীক্ষায় ভালো করতে হবে এবং শিখতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটু ডেফিনেশনটা, দ্য লিনিয়ার রিলেশন বিটুইন টু ভেরিয়েবলস আর কল্ড কোরিলেশন, অর্থাৎ দুইটি ভেরিয়েবলের মধ্যে যখন লিনিয়ার রিলেশন থাকবে তখন সেটাকে বলা হয় টু অর মোর ভেরিয়েবলস, অর্থাৎ দুই বা দুইয়ের অধিক ভেরিয়েবলের মধ্যে যখন রিলেশন থাকবে, লিনিয়ার রিলেশন অর্থাৎ একটা সরলরৈখিক বা সোজা একটা সম্পর্ক থাকবে, তখন সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় কোরিলেশন। এবং এখানে বলা আছে একটু এক্সাম্পল দিয়ে, রিলেশনশিপ বিটুইন ওয়েট অ্যান্ড হাইট, অর্থাৎ ওজন এবং উচ্চতার মধ্যে রিলেশন, দুইটা ভেরিয়েবল, একটা ওয়েট একটা হাইট, প্রাইস অ্যান্ড ডিমান্ড, সেলস অ্যান্ড অ্যাডভার্টাইজিং, ক্রপস অ্যান্ড ফার্টিলাইজার। এখানে বেশ কয়েকটা এক্সাম্পল দেয়া আছে। অর্থাৎ বুঝতে পারছি যে দুই বা দুইয়ের অধিক ভেরিয়েবলের মধ্যে যখন রিলেশন থাকবে তখন সেটা যদি লিনিয়ার হয় তাহলে বুঝতে হবে যে এটা আসলে কোরিলেশন। এরপর একটা এক্সাম্পল দেয়া আছে কোরিলেশনের। আমরা বুঝলাম যে এখানে রিলেশন হতে পারে, এখন সেই রিলেশন নেগেটিভ হবে না পজিটিভ হবে এবং কতটুকু গুরুত্বপূর্ণ হবে সেটা নির্ণয় করার জন্য একটা এক্সাম্পল দেয়া আছে, এই নিচেই দেখো যে ফর টু ভেরিয়েবলস সেলস এন্ড অ্যাডভার্টাইজিং কোরিলেশন অ্যানসার্স দ্য কোশ্চেনস whether সেলস এন্ড অ্যাডভার্টাইজিং আর কোরিলেটেড, অর্থাৎ সেলস এবং অ্যাডভার্টাইজিং এর মধ্যে কোরিলেশন করলে কোরিলেশন অ্যানসার দেয় দুইটা কোশ্চেনের। একটা হচ্ছে যে এখানে বলা আছে যে অ্যাডভার্টাইজিং এন্ড সেলস হচ্ছে কিভাবে কোরিলেটেড, অর্থাৎ এখানে বলা আছে নেগেটিভলি অথবা পজিটিভলি। আমরা দেখতে পাচ্ছি অ্যাডভার্টাইজিং এবং সেলস, নরমালি অ্যাডভার্টাইজিং এবং সেলস এর ভিতরে পজিটিভ রিলেশন, কারণ সেলস বাড়লে অ্যাডভার্টাইজিং বাড়লে অবশ্যই সেলস বেড়ে যাবে। তাহলে এরপরে আমরা যদি ক্যালকুলেশন করতে চাই যে রিলেশনটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করার কতগুলো পরিমাপক আছে, অর্থাৎ এটা যদি 0.95 থেকে অনের মধ্যে হয় তাহলে বুঝতে হবে যে পারফেক্ট কোরিলেশন, এদের মধ্যে আসলে রিলেশনের গভীরতাটা বেশি এবং এটাকে স্ট্যাটিস্টিক্স এর ভাষায় বলা হয় পারফেক্ট কোরিলেশন। অর্থাৎ যদি -0.95 আসে তাহলে পারফেক্ট নেগেটিভ কোরিলেশন, আর যদি +0.95 বা তার বেশি আসে তাহলে হচ্ছে পজিটিভ পারফেক্ট কোরিলেশন। আবার যদি 0.25 থেকে 0.94 এর মধ্যে আসে তাহলে এটাকে আমরা বলি পার্শিয়াল কোরিলেশন। যদি 0 থেকে বড় এবং 0.24 পর্যন্ত আসে, 0.24 এর মধ্যে আসে, তাহলে এটাকে বলতে হয় লিমিটেড কোরিলেশন। আর যদি আসলে কোরিলেশনের মান 0 হয় তাহলে বুঝতে হবে যে আসলে এদের মধ্যে কোনো রিলেশন নাই। যেমন আমরা যদি বলি যে আসলে
নিউ ইয়ারকে কোনো একটা ক্যাম্পেইন এটা বাংলাদেশি কোনো প্রোডাক্টের সেলস বাড়াবে কিনা, তাহলে এদের মধ্যে আসলে কোনো রিলেশন নাই। অর্থাৎ নিউ ইয়ারকে কোনো একটা ক্যাম্পেইনে যদি এক্সপেন্স করা হয় ধরো অন্য একটা কোম্পানি, সেটার সাথে বাংলাদেশের আসলে এদের মধ্যে কোনো রিলেশন নাই। অথবা আমরা যদি বলি যে হচ্ছে ধরো যে কীটনাশক ব্যবহার করার সাথে এর উৎপাদন, এখন ধরো আমরা গমে কীটনাশক ব্যবহার করছি, কিন্তু যদি ধানের উৎপাদনের কথা চিন্তা করি তাহলে এদের মধ্যে কোনো রিলেশন থাকবে না। ওকে, তাহলে আমরা এবার আসি, সামনের দিকে যাই। যে কোরিলেশন, আসলে কোরিলেশনের কতগুলো ক্লাসিফিকেশন আছে। আমরা জানি যে ভেরিয়েবলের উপর ভিত্তি করে কোরিলেশনকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিম্পল কোরিলেশন, এটা একেবারে সোজা কথা হচ্ছে লিনিয়ার রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবলস, অর্থাৎ দুইটি ভেরিয়েবলের মধ্যে যখন লিনিয়ার রিলেশন হয় তখন সেটাকে বলা হয় সিম্পল কোরিলেশন। আবার যখন এখানে পরেরটা বলা আছে মাল্টিপল কোরিলেশন, এটা আসলে লিনিয়ার রিলেশনশিপ এমং মোর দ্যান টু ভেরিয়েবলস, অর্থাৎ দুইয়ের অধিক ভেরিয়েবলের মধ্যে যখন রিলেশন হবে তখন সেটাকে বলা হয় মাল্টিপল কোরিলেশন। এরপরে পার্শিয়াল কোরিলেশন হচ্ছে লিনিয়ার রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবলস এক্সক্লুডিং আদার ভেরিয়েবলস, অর্থাৎ অনেকগুলো ভেরিয়েবল আছে এবং প্রত্যেকটা ভেরিয়েবলই কোনো না কোনো ভাবে কোনোটার উপর নির্ভরশীল, কিন্তু এদের মধ্যে আদার্স ভেরিয়েবল গুলো বাদ দিয়ে আমরা যখন শুধু যে কোনো দুইটি ভেরিয়েবল নিয়ে আমরা লিনিয়ার রিলেশনশিপ ক্যালকুলেশন করব তখন সেটাকে বলা হয় পার্শিয়াল কোরিলেশন। অর্থাৎ অন্য ভেরিয়েবলের ইফেক্ট থাকতে পারে এই ভেরিয়েবলের উপরে, কিন্তু সেটা আমরা ক্যালকুলেশন না করে ওখান থেকে যে কোনো দুইটি ভেরিয়েবল নিয়ে আমরা যখন ক্যালকুলেশন করব তখন সেটাকে বলা হয় পার্শিয়াল কোরিলেশন। অর্থাৎ একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমরা যদি বলি যে ক্রপস এর প্রোডাকশন, এর সাথে ফার্টিলাইজার ইউজ, তারপরে পেস্টিসাইডস ইউজ এবং এর সাথে ইরিগেশন, তাহলে কয়েকটা ফ্যাক্টরস আছে। কিন্তু এই সবগুলো ফ্যাক্টরই কিন্তু প্রোডাকশনের উপর গুরুত্বপূর্ণ। কিন্তু সবগুলো ফ্যাক্টরকে আমরা যদি না নিয়ে শুধুমাত্র ফার্টিলাইজার এবং ক্রপস প্রোডাকশন নেই, তাহলে এটাকে বলা হয় পার্শিয়াল কোরিলেশন। অর্থাৎ অন্য ফ্যাক্টরগুলোরও ইফেক্ট কিন্তু প্রোডাকশনে আছে, সেটা আমরা নিচ্ছি না। ওকে, এরপরে আমরা আসি যে আসলে কোরিলেশনের কতগুলো প্রপার্টিস আছে, কতগুলো ধর্ম বা বৈশিষ্ট্য আছে যেগুলো আমাদের জানতে হবে, পরবর্তীতে অঙ্কগুলো করার সময় আমাদের আসলে অনেক কাজে দিবে, গুরুত্ব বহন করে এগুলো। তো এর মধ্যে প্রথমটা আমরা অলরেডি আলোচনা করেছি। এটা হচ্ছে আমরা আগেই বলেছিলাম যে রিলেশনের নেচারটা কেমন, অর্থাৎ পজিটিভটা নেগেটিভ, এবং এই রিলেশনের ডিগ্রিটা কতটুকু সেটা ক্যালকুলেশনের জন্য আসলে প্রথম আমরা একটু যদি পড়ি দেখা যাচ্ছে যে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন ডিটারমাইন দ্য নেচার, অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন এটা কি ডিটারমাইন করে, নেচার। নেচার অর্থাৎ এই ভেরিয়েবল গুলোর মধ্যে রিলেশনের প্রকৃতি, অর্থাৎ পজিটিভ না নেগেটিভ, এবং ডিগ্রি অর্থাৎ কতটুকু কোরিলেটেড। যদি আমরা এক্সাম্পল দেখি, এখানে দেখা যাচ্ছে যে প্রাইস এবং ডিমান্ড, এদের মধ্যে নেচার কি হবে, নেগেটিভ, কারণ প্রাইস বাড়লে ডিমান্ড কমে। হাইট অ্যান্ড ওয়েট, এদের মধ্যে নেচার কি, পজিটিভ, কারণ হাইট বাড়লে ওয়েটও বাড়ে। এরপরে 2 নম্বর প্রপার্টিস, আমরা এটাও আলোচনা করেছি যে কোরিলেশনের মানটা মূলত -1 থেকে +1 এর মধ্যে হয়, এটাই বলা আছে দা ভ্যালু অফ কোরিলেশন লাইজ বিটুইন -1 টু +1। এটাকে সিম্বলিক্যালি লেখা যায় -1 ইজ লেস দ্যান ইকুয়াল আর ইজ লেস দ্যান ইকুয়াল 1, অর্থাৎ এর মানটা সর্বনিম্ন হতে পারে -1 এবং সর্বোচ্চ হতে পারে +1। কার মান, আর এর মান। আর কি, আর হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন কি, কোরিলেশন ক্যালকুলেশন করার ম্যাথমেটিক্যাল ফর্মুলা যেটা, সেটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। এটা আমরা পরে আলোচনা করব। এর পরের প্রপার্টিসটা আমরা দেখতে পাচ্ছি যে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন ইজ অলওয়েজ সিমেট্রিক, অর্থাৎ আমরা যে ভেরিয়েবল গুলোর মধ্যে কোরিলেশন নির্ণয় করব সেটাকে যদি আমরা ইনভার্সলি করি, অর্থাৎ অ্যাডভার্টাইজিং সেলস, অথবা যদি এটাকে উল্টে সেলস অ্যাডভার্টাইজিং করি, তাহলে একই আসলে অ্যান্সার আসবে। এরপরে বলা আছে যে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন ইকুয়ালস টু দ্য জিওমেট্রিক মিন অফ কোএফিসিয়েন্ট অফ রিগ্রেশন। এটা মূলত কোএফিসিয়েন্ট অফ রিগ্রেশনের সাথে কোরিলেশনের সম্পর্ক। আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বি ব্যবহার করা হয়েছে, এটা আসলে রিগ্রেশন ইকুয়েশন। তাহলে দুইটা রিগ্রেশনের ক্ষেত্রে নরমালি দুইটা অ্যান্সার বের হয়, দুইটা ইকুয়েশন দিয়ে আমরা রিগ্রেশন ক্যালকুলেশন করতে হয়। অর্থাৎ কোনটা কোএফিসিয়েন্ট ক্যালকুলেশন করে হচ্ছে রিলেশনটা কেমন এবং কতটুকু, আর রিগ্রেশন মূলত ফোরকাস্টিং এর জন্য বা এস্টিমেশনের জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ কোনো একটা ভেরিয়েবলের মান ফিক্সড করে আমরা যদি দেই, ধরো অ্যাডভার্টাইজিং যদি 25 লাখ করা হয় তাহলে সেলস কত হবে, সেটা ক্যালকুলেশনের জন্য রিগ্রেশন ইউজ করা হয়। তাহলে রিগ্রেশন যে কোনো ভেরিয়েবল ধরেই করা যায়।
তো সেক্ষেত্রে এখানে রিগ্রেশন লাইন দুইটা, একটা হচ্ছে বি ওয়াই এক্স, অর্থাৎ এখানে এক্স স্বাধীন এবং ওয়াই হচ্ছে অধীন, আবার বি ওয়াই এক্স ওয়াই, অর্থাৎ এখানে ওয়াই স্বাধীন এক্স অধীন। এদের জিওমেট্রিক মিন হচ্ছে কোরিলেশনের সমান, অর্থাৎ রিগ্রেশন ইকুয়েশন গুলোর জ্যামিতিক গড় কোরিলেশনের সমান হবে। ওকে, এটা রিগ্রেশন এবং কোরিলেশনের মধ্যে সম্পর্ক নির্ণয় ব্যবহার করা হয়। ওকে, আমরা তাহলে একটু সামনের দিকে যাই। কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, আমরা একটু আগে কোরিলেশনের কথা বলেছিলাম, এখন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, এটাও বলেছি যে আসলে কোরিলেশনটা যখন ম্যাথমেটিক্যাল ফর্মুলা ইউজ করে আমরা ক্যালকুলেশন করব সেটাকে বলা হয় কি কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, সেটা এখানে বলা আছে। তোমরা পজ দিয়ে দিয়ে এগুলো খাতায় নোট তুলে নিতে পারো। যে the relationship between two variables are measured from a mathematical formula, যখন দুইটা ভেরিয়েবলের মধ্যে রিলেশনটা কোনো একটা গাণিতিক সূত্র ব্যবহার করে ক্যালকুলেশন করা হয় তখন সেটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। ইট ইজ ডিনোটেড বাই আর, এবং এটাকে কি দ্বারা সূচিত করা হয় বা চিহ্নিত করা হয়? আর দ্বারা চিহ্নিত করা হয়। ওকে, আমরা এবার আসি যে এটার আসলে ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা একটু দেখি। অঙ্ক করার জন্য আমাদের ফর্মুলা প্রয়োজন। আমরা এখানে দুইটা ভেরিয়েবল ধরে নিয়েছি। দেখো, ইফ টু ভেরিয়েবলস আর এক্স এন্ড ওয়াই, যদি দুইটি ভেরিয়েবল একটা এক্স এবং একটা ওয়াই হয় এবং তাদের অ্যারিথমেটিক মিন অর্থাৎ গাণিতিক গড় এক্স এবং ওয়াই হয়, সরি, তাহলে কার্ল পিয়ারসনস কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বিটুইন এক্স এন্ড ওয়াই, অর্থাৎ এক্স এবং ওয়াই এর ভিতরে কোরিলেশন, এটা ক্যালকুলেশনের জন্য সব থেকে জনপ্রিয় সূত্র হচ্ছে কার্ল পিয়ারসনস ফর্মুলা, অর্থাৎ একজন স্ট্যাটিস্টিশিয়ান সে যে ফর্মুলাটা দিয়েছে তার ফর্মুলাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে এখানে তার সূত্রটা হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন ক্যালকুলেশনের আর এক্স ওয়াই, অর্থাৎ এক্স বলতে একটা ভেরিয়েবল, ওয়াই হচ্ছে আর একটা ভেরিয়েবল, এদের মধ্যে সম্পর্ক, এটা নির্ণয় করার জন্য ফর্মুলা হচ্ছে সামেশন অফ এক্স মাইনাস এক্স বার, অর্থাৎ প্রত্যেকটা মান থেকে তার গড়কে বিয়োগ করতে হবে, আবার ওয়াই মাইনাস ওয়াই বার, অর্থাৎ অন্য চলকের প্রত্যেকটা মান থেকে তার গড়কে বিয়োগ করতে হবে, এবং তাদের গুণফলের যোগফল ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার, অর্থাৎ এদের বর্গের গুণফলের যোগফলের বর্গমূল, অর্থাৎ এই যে এদের বর্গ আমরা দেখতে পাচ্ছি যেহেতু স্কোয়ার আছে, সেই বর্গের যোগফলের গুণফলের বর্গমূল দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে আমরা পাবো কি? আমরা পাবো হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, এবং এই মানটা -1 থেকে +1 এর মধ্যে সীমাবদ্ধ। ওকে, তাহলে আমরা এই ফর্মুলাটা খাতায় তোমরা লিখে নিবা, এটা পরবর্তীতে কাজে দেবে, এবং খুব জটিল না, একটা ছন্দ আছে কিন্তু এই সূত্রগুলোর মধ্যে। এরপরে আমরা দেখি আরো কিছু ফর্মুলা আছে ক্যালকুলেশনের জন্য। এই ফর্মুলাটা অলরেডি আমরা একটু আগেই আলোচনা করেছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে আরেকটা ফর্মুলা, এটাও কার্ল পিয়ারসনস ফর্মুলা, সুতরাং এটাও ক্যালকুলেশনে ব্যবহার করা হয়। এটা হচ্ছে সামেশন অফ এক্স ওয়াই, অর্থাৎ দুইটা চলকের যোগফল, গুণফলের যোগফল এবং তাদের আলাদা আলাদা যোগফলের গুণফল ডিভাইডেড বাই এন সংখ্যাগুলো, ডিভাইডেড বাই রুট ওভার অফ সামেশন অফ এক্স মাইনাস সামেশন অফ এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন ইনটু সামেশন অফ ওয়াই, অর্থাৎ অন্য চলকেও সেম স্টাইল। কিন্তু এই দুইটা সূত্রের মধ্যে কোন সূত্রটা কখন ব্যবহার করব আমরা, এটা ডিপেন্ড করে আমার কাছে কোনটা ইজি এবং যে মানগুলো দেয়া আছে সেটা দিয়ে আমি কোনটা ব্যবহার করলে সবচেয়ে সহজে আমি অ্যান্সারটা বের করতে পারবো তার উপরে। যদি দেখা যায় যে আমার কাছে গড় ক্যালকুলেশন ইজি, তাহলে আমরা আগের সূত্রটা ব্যবহার করব। যদি দেখা যায় যে গড় ক্যালকুলেশন করব না, আমরা শুধু মানগুলোকে টেবিলে সাজিয়ে তার যোগফল এবং তার বর্গের যোগফল দিয়ে আমরা ক্যালকুলেশন করব, তাহলে 2 নম্বর সূত্রটা ব্যবহার করা যায়। এটা সম্পূর্ণ তোমাদের নিজেদের ইচ্ছার উপর এবং কোশ্চেনের প্যাটার্নের উপর, কোশ্চেনটা কেমন তার উপর ডিপেন্ড করে আমরা অ্যান্সার দেব। ওকে, আচ্ছা, এবার আসি, আরো কিছু ফর্মুলা আছে, দুইটা ফর্মুলা আমরা শিখলাম। এখন আরো কিছু ফর্মুলা আছে, আরো দুইটা ফর্মুলা জানতে হবে। আরেকটা ফর্মুলা হচ্ছে যখন আমরা দেখতে পাচ্ছি যে আর এক্স ওয়াই, অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন ইকুয়াল টু কোভেরিয়েন্স অফ এক্স কমা ওয়াই, এটাকে কি বলা হয়? কোভেরিয়েন্স। অর্থাৎ যখন কোভেরিয়েন্স দেয়া থাকবে, এটাকে বাংলায় বলা হয় বিভেদাঙ্ক, যখন এটা দেয়া থাকবে এবং এদের সিগমা এক্স এবং সিগমা ওয়াই, সিগমা বলতে আমরা বুঝি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা আগের অধ্যায়ে আলোচনা করা হয়েছে। অর্থাৎ যখন এদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেয়া থাকবে আলাদা আলাদা চলকগুলোর এবং তাদের কোভেরিয়েন্স দেয়া থাকবে, তখন আমরা ওই সূত্রগুলোয় না গিয়ে সরাসরি আমরা কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন ক্যালকুলেশন করতে পারবো। এবং সর্বশেষ যে ফর্মুলা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফর্মুলা, এটাকে বলা হয় র‍্যাঙ্ক কোরিলেশন। অর্থাৎ যদি একাধিক ভেরিয়েবল থাকে এবং বলা হয় এদের মধ্যে র‍্যাঙ্ক করতে, ধরো 3টি ভেরিয়েবল আছে, একটা হচ্ছে ক্রপস,
ক্রপস প্রোডাকশন, একটা হচ্ছে ফার্টিলাইজার, আর একটা হচ্ছে ইরিগেশন। তাহলে এখন ক্রপস প্রোডাকশনের সাথে ফার্টিলাইজারের সম্পর্ক থাকতে পারে, আবার ক্রস প্রোডাকশনের সাথে ইরিগেশনের সম্পর্ক থাকতে পারে। তাহলে এইভাবে এখন কোনটা সবচেয়ে বেশি সম্পর্কযুক্ত এভাবে যদি র্যাঙ্ক করতে বলে, তাহলে সেই র্যাঙ্ক করার ক্ষেত্রে আমরা র্যাঙ্ক কোরিলেশন ব্যবহার করব, এবং এটার ফর্মুলা হচ্ছে আর ইকুয়াল টু, আমরা দেখতে পাচ্ছি যে 1 মাইনাস 6 সামেশন অফ ডি স্কয়ার ডিভাইডেড বাই এন কিউব মাইনাস এন। অর্থাৎ এই সূত্রটা আমরা দেখতে পাচ্ছি ডি ডি বলতে বোঝায় আমরা যে চলকগুলোর মধ্যে কোরিলেশন নির্ণয় করব তাদের র্যাঙ্ক করে র্যাঙ্কের ডিফারেন্সের স্কোয়ার করে নিতে হবে, এবং এটার সাম করলেই আমরা পেয়ে যাব। এটা সামনে যখন অঙ্ক করব খুব ইজি, জটিল কিছুই না, আপাতত সূত্রটা একটু লিখে রাখতে হবে, ওকে, বা মনে রাখতে হবে। এরপরে আমরা আসো যে একটু এই কোরিলেশন গুলোকে আমরা যখন ডায়াগ্রামে বা চিত্রায়িত করব, অর্থাৎ চিত্রের মাধ্যমে উপস্থাপন করব, তখন সেটার জন্য স্ক্যাটার ডায়াগ্রাম ব্যবহার করা হয়। স্ক্যাটার ডায়াগ্রাম আসলে অনেকগুলো বিন্দু নিয়ে গঠিত হয়, অর্থাৎ বিন্দুগুলো, অর্থাৎ দুইটা চলক যদি আমরা একটু এক্সাম্পল দেই, যে যেমন সেলস এন্ড অ্যাডভার্টাইজিং, এটার বিভিন্ন মান হতে পারে। যদি সেলস 25 লাখ, অ্যাডভার্টাইজিং যদি 5 লাখ হয় তাহলে সেলস 50 লাখ, যদি 10 লাখ হয় তাহলে দেখা গেল 1 কোটি। এভাবে একটা টেবিলে যদি আমরা ডাটাগুলো পাই, এই ডাটাগুলোকে আমরা যখন কোনো ডায়াগ্রামে উপস্থাপন করব, অর্থাৎ এই ডাটাগুলোকে যখন আমরা এই মানগুলোকে বিন্দু দিয়ে উপস্থাপন করে এটাকে দেখবো যে প্যাটার্নটা কেমন, তখন সেটাকে বলা হয় স্ক্যাটার ডায়াগ্রাম। তাহলে স্ক্যাটার ডায়াগ্রামটা আমরা একটু দেখি, যে ডেফিনেশনটা কি বলা আছে। এ স্ক্যাটার ডায়াগ্রাম ইজ এ প্লটেড পয়েন্ট, অর্থাৎ এটা প্লট, অর্থাৎ পয়েন্টগুলো, প্লটেড পয়েন্টগুলোর ডায়াগ্রাম অফ অল দ্য পেয়ার অফ ভ্যালুস অফ টু ভেরিয়েবল, অর্থাৎ দুইটা ভেরিয়েবলের প্রত্যেকটা পেয়ার পেয়ার নিয়ে, অর্থাৎ যখন অ্যাডভার্টাইজিং 5 লাখ হয় তখন সেলস 20 লাখ হতে পারে, যখন 10 লাখ হয় তখন সেলস একটা হবে। এই যে পেয়ার ডাটাগুলো নিয়ে মূলত যে ডায়াগ্রাম উপস্থাপন করা হয় সেটাকে বলা হয় স্ক্যাটার ডায়াগ্রাম, এবং এটা হচ্ছে একটা বিশেষ টাইপের ডায়াগ্রাম। ওকে, তাহলে আমরা কিছু ডায়াগ্রাম দেখি এবং একটু ক্যালকুলেশন করব যে আসলে এই ডায়াগ্রামগুলো কিরকম হতে পারে। একটা প্রবলেম দিয়ে আমরা এটা আলোচনা করলে আরো সহজ হবে। এখানে লেখা আছে যে এক্সপ্লেইন দ্য ফলোইং ভ্যালুস অফ আর উইথ ডায়াগ্রাম। এখানে আমরা অঙ্ক করে করে আর এর মানগুলো পাবো, সামনের দিকে আমরা যে অঙ্কগুলো করব সে আর এর মানগুলো এখানে 3টা কেস দেয়া আছে, এবং এই কেসে ডায়াগ্রামগুলো কেমন হতে পারে সেটা আমরা একটু দেখি। তাহলে প্রথমেই আছে আর ইকুয়াল টু 0। আমরা আগেও কিন্তু বলেছিলাম যে যদি আর এর মান 0 হয় তাহলে বুঝতে হবে চলকগুলোর মধ্যে কোনো সম্পর্ক নেই, যদি +1 হয় তাহলে বুঝতে হবে পজিটিভ সম্পর্ক, এবং এটা অনেক যত কাছাকাছি তত এটা সম্পর্কের প্রকৃতিটা তত বেশি, অর্থাৎ অনেক কাছাকাছি হলে পারফেক্ট, যদি এটা কমতে থাকে তাহলে পার্শিয়াল, আরো কমতে থাকে লিমিটেড, এবং না হলে 0। আর মাইনাস হলে একই কথা, তখন নেগেটিভ কোরিলেশন, আর কিছুই না, ওটাও পারফেক্ট, পার্শিয়াল এবং হচ্ছে লিমিটেড, কিন্তু মাইনাস থাকার জন্য নেগেটিভ পারফেক্ট, নেগেটিভ পার্শিয়াল, আর হচ্ছে নেগেটিভ লিমিটেড কোরিলেশন। ওকে, সামনের দিকে আমরা যাই। তাহলে আমরা আর ইকুয়াল টু 0 এটাকে একটু এক্সপ্লেইন করি। আর ইকুয়াল টু 0 বলতে আগেই আমরা বলেছি যে আসলে রিলেশনশিপ নাই। এখানে বলা আছে if the plotted points are going through parallel or to parallel to the x axis or y axis or haphazard manner, then the relationship between two variables indicate zero correlation। অর্থাৎ আমরা যে পয়েন্টগুলো পাবো, সেই পয়েন্টগুলো আমরা যে গ্রাফে উপস্থাপন করব, উপস্থাপন করার পরে আমরা যদি দেখি যে এটা কোনো একটা এক্সিসকে টার্গেট করে প্যারালাল, অর্থাৎ সমান্তরাল ভাবে চলে যাচ্ছে, অর্থাৎ এক্স এক্সিসের সমান্তরাল চলে যাচ্ছে, অথবা ওয়াই এক্সিসের সমান্তরাল চলে যাচ্ছে, দুঃখিত, অথবা কোনো এর কোনো ছন্দ নাই, অর্থাৎ এটা এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, তখন সেটাকে বলা হয় জিরো কোরিলেশন। এটার চিত্র দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমরা চিত্রতে দেখতে পাচ্ছি, দেখো প্রথম যে চিত্রটা এখানে দেখতে পাচ্ছি যে আসলে এই বিন্দুগুলো আসলে দেখো উপরের দিকে প্যারালাল, অর্থাৎ ওয়াই এক্সিসে বিন্দুগুলো প্যারালাল। তাহলে এটাকে আমরা বলতে পারি যে আর ইকুয়াল টু 0 এভাবে যদি থাকে, বিন্দুগুলোর অবস্থান যদি আমরা এভাবে দেখতে পাই পজিশন নেয়ার পরে যে এটা ওয়াই এক্সিসে প্যারালাল, তখন আমরা বুঝবো এটা আসলে জিরো কোরিলেশন, কোনো কোরিলেশন নেই। আবার পরের এই কেসটায় আমরা যদি দেখি, এখানে দেখতে পাচ্ছি যে এক্স এক্সিসে প্যারালাল, অর্থাৎ বিন্দুগুলোর কোনো আপওয়ার্ড ট্রেন্ড নাই অথবা লোয়ার ট্রেন্ড নাই, শুধুমাত্র এটা সোজা, অর্থাৎ এক্স এক্সিসকে টার্গেট করে প্যারালাল, সমান্তরাল, এই যে এটাকে বলে সমান্তরাল, অর্থাৎ সমান দূরত্ব দিয়ে অতিক্রম করেছে।
সুতরাং এটা আসলে জিরো কোরিলেশন। আবার এই বিন্দুগুলো এটা আসলে এক্স এক্সিসেও প্যারালাল না, ওয়াই এক্সিসেও প্যারালাল না, কিন্তু হ্যাফাজার্ড অর্থাৎ এলোমেলো ভাবে ছড়ানো আছে, সুতরাং এটাও হচ্ছে জিরো কোরিলেশন। অর্থাৎ জিরো কোরিলেশন বলতে কি বোঝায়, যে যদি প্লটেড পয়েন্টগুলো আমরা দেখতে পারি কোনো একটা এক্সিসকে টার্গেট করে প্যারালাল অথবা হ্যাফাজার্ড, তখন এটা হচ্ছে জিরো কোরিলেশন। ওকে, তাহলে এরপরে আমরা আসি আর ইকুয়াল টু 1, এটা আমরা একটু ব্যাখ্যা করব। এটা ক্লিয়ার হয়ে যাবে আর ইকুয়াল টু 1, এই চিত্রের নিচে চিত্রটা দিয়ে আরো ক্লিয়ার হবে। উপরে আমরা একটু ডেফিনেশনটা পড়ি, যে ইফ দ্য প্লটেড পয়েন্টস আর গোয়িং থ্রু দ্য স্ট্রেট লাইন ফ্রম দ্য টপ লেফট টু দ্য বটম রাইট, অর্থাৎ নিচের চিত্রটা খেয়াল করলে একটু ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ বলা আছে যে ইফ দ্য প্লটেড পয়েন্ট, অর্থাৎ প্লটেড পয়েন্টগুলো আর গোয়িং থ্রু, যদি এভাবে যায় থ্রু দ্য স্ট্রেট লাইন, সোজা লাইনের দিকে, ফ্রম দ্য টপ লেফট অর্থাৎ উপরের বাম দিক থেকে, অর্থাৎ উপরের বাম দিক থেকে, উপরের বাম দিক থেকে, এই যে শুরু দিক থেকেই হবে, উপরের বাম দিক থেকে যখন বটম রাইট, আস্তে আস্তে বটম রাইট অর্থাৎ ডান দিকে আসবে এবং নিচের দিকে নামবে, তখন সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় হচ্ছে পারফেক্ট নেগেটিভ কোরিলেশন। অর্থাৎ ডান দিক থেকে শুরু হবে, উপরের ডান দিক থেকে নিচের দিকে নামবে বাম দিকে, তখন সেটাকে বলা হয় কি, নেগেটিভ কোরিলেশন, অর্থাৎ এই যে পারফেক্ট নেগেটিভ কোরিলেশন। এবং এক্ষেত্রে আর এর মানটা হয় -1, এটা হচ্ছে নেগেটিভ কোরিলেশন। তাহলে পজিটিভ কোরিলেশন কি হবে, এটা আমরা ক্লিয়ারলি এখনই এক্সপ্লেইন করতে পারছি, সেটা হচ্ছে বটম লেফট থেকে টপ রাইট, তখন সেটা কি হবে, পারফেক্ট পজিটিভ কোরিলেশন। এখানে বলা আছে যে দ্য পয়েন্টস লাই ক্লোজ টু দ্য স্ট্রেট লাইন হুইচ হ্যাজ এ পজিটিভ গ্রেডিয়েন্টস, অর্থাৎ এখানে বলা আছে কি, দিস শোজ দ্যাট অ্যাজ অন ভেরিয়েবল ইনক্রিজ দ্য আদার ভেরিয়েবল ইনক্রিজ, অর্থাৎ যদি একটা ভেরিয়েবল বাড়ে তাহলে অন্য ভেরিয়েবলও বেড়ে যাচ্ছে, একটা ভেরিয়েবল বাড়লে অন্য ভেরিয়েবল বেড়ে যাচ্ছে। আর এখানে দেখা যাচ্ছে একটা ভেরিয়েবল যদি কমে অন্য ভেরিয়েবলও কমা যাচ্ছে, একটা ভেরিয়েবল কমে অন্য ভেরিয়েবল এইভাবে কমছে, এদিকে একটা ভেরিয়েবল এদিকে একটা ভেরিয়েবল। ওকে, তাহলে আমরা এবার আসি যে পজিটিভ কোরিলেশনটা একটু দেখি, পারফেক্ট পজিটিভ কোরিলেশন। এখানে বলা আছে যে ইফ দ্য প্লটেড পয়েন্টস গোয়িং থ্রু দ্য স্ট্রেট লাইন, একটু আগে বলেছিলাম ফ্রম দ্য বটম লেফট অর্থাৎ নিচের, লেফট মানে বাম, বাম দিক থেকে, টু দ্য টপ রাইট যদি উপরের ডান দিকে যায়, তখন তাদের মধ্যে রিলেশনটা হচ্ছে কি, পারফেক্ট পজিটিভ কোরিলেশন। এই ক্ষেত্রে আর এর মানটা হয় কি, +1। এই যে চিত্রটা দিয়ে আমরা ক্লিয়ার হতে পারতেছি যে এই যে এটা হচ্ছে পজিটিভ কোরিলেশন, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বটম লেফট থেকে টপ রাইটের দিকে দুইটা ভেরিয়েবলই বাড়ছে, আর এখানে কি হচ্ছে, দুইটি ভেরিয়েবলই কমছে। যদি বাড়তে থাকে তাহলে পজিটিভ, যদি কমতে থাকে তাহলে, এখানে বলা আছে কি, দিস শোজ দ্যাট অন ভেরিয়েবল ইনক্রিজ দ্য আদার ডিক্রিজ, অর্থাৎ একটা বাড়ে আর একটা কমে। দুঃখিত, এখানে আসলে নেগেটিভের বেলায় একটা ভেরিয়েবল বাড়লে অন্য ভেরিয়েবল কমতে থাকে। ওকে, আচ্ছা, এরপরে আমরা আসি যে এখানে আমরা তো পারফেক্ট কোরিলেশনের এক্সাম্পল গুলো দেখলাম, এটা পারফেক্ট ছাড়াও হতে পারে। এটা থেকে দেখতে পাচ্ছি আমরা প্রথম যে গ্রাফটা, এখানে দেখতে পাচ্ছি যে কি হচ্ছে, যে আস্তে আস্তে উপরে থেকে নিচের দিকে নামছে। তাহলে যদি উপর থেকে নিচের দিকে নামে, অর্থাৎ এই দিকটা কি, লেফট, অর্থাৎ টপ লেফট থেকে বটম রাইটের দিকে যদি চলে আসে, তাহলে এটাকে বলা হয় নেগেটিভ কোরিলেশন। এবং এটা যদি যত বিন্দুগুলো যত কাছাকাছি অবস্থান করবে সোজা পয়েন্টে, তত পারফেক্ট, অর্থাৎ এটা হচ্ছে পারফেক্ট নেগেটিভ কোরিলেশন। এই যে একটু ছড়িয়ে গিয়েছে, তাই এটাও পারফেক্ট, কিন্তু আসলে এটার মতো না, একবার এক্সাক্ট 1 না। এরপরে আমরা যদি আরো সামনের দিকে যাই, যে এটা যদি আরো এদিকে ছড়ানো থাকতো, তখন এটা আসলে পার্শিয়ালে চলে যেত বা লিমিটেডে চলে যেত। আর এই যে এটা হচ্ছে হ্যাপাজার্ড, প্রায় জিরোর কাছাকাছি, এই যে 0.08। ওকে, তাহলে আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে পজিটিভ, অর্থাৎ বটম লেফট থেকে টপ রাইটের দিকে, অর্থাৎ এটা পজিটিভ কোরিলেশন, পারফেক্ট পজিটিভ, এবং এটা আস্তে আস্তে ছড়িয়ে গিয়েছে, তাই এটার মান একটু বেশি। আর এখানে কোনো রিলেশন নাই, এটা থেকে আমরা আসলে বলতে পারি না যে নিচের থেকে উপরের দিকে সোজা যাচ্ছে বা উপর থেকে নিচের দিকে যাচ্ছে, এভাবে কিছুই বলতে পারি না, এই জন্য এটা হচ্ছে জিরো কোরিলেশন।